মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার চতুর্শীতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দুর্যোধন ভীমকে বিষ মেশানো খাবার খাইয়ে অজ্ঞান করে হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিচ্ছেন। ভীম জলে ভাসতে ভাসতে নাগদের এলাকায় এসে পৌঁছচ্ছেন। নাগরাজ বাসুকি ভীমকে নিজের নাতির নাতি বলে চিনতে পারছেন। নাগেরা ভীমকে মহাসমাদরে নাগরস পান করাতে নিয়ে যাচ্ছেন। পরপর ৮ কুণ্ড রস পান করে ভীম ঘুমিয়ে পড়লেন। ওদিকে কুন্তী সহ বাকি পাণ্ডব ভাইয়েরা ভীমকে খুঁজে না পেয়ে বিদুরের শরণাপন্ন হচ্ছেন। তাঁরা দুর্যোধনকে সন্দেহ করছেন। বিদুর উপদেশ দিচ্ছেন শত্রুদের মাঝে থেকে নিজেদের সন্দেহের কথা জোর গলায় না বলতে। তিনি কুন্তীকে আশ্বস্ত করে বলছেন কুন্তীর সব পুত্রই দীর্ঘায়ু, ভীম শীঘ্রই ফিরে আসবেন। এদিকে কুন্তী সহ পাণ্ডব ভাইয়েরা উদ্বিগ্ন চিত্তে দিন কাটাতে লাগলেন। ২-৩ দিন কেটে গেল, ভীম বাড়ি ফিরছেন না। ওদিকে মহাভারতের কবি বলছেন ভীম যে বাসুকীর গৃহে রস পান করে ঘুমিয়েছিলেন তাঁর ঘুমই ভাঙল ৮ দিন পর। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন এই ৮ দিনের সংখ্যাটা সত্যি নাও হতে পারে। হয়তো বাসুকীর নাগবসতিতে অত্যুত্তম ভোজ্য পানীয় লাভ করে ভীম বহাল তবিয়তে ছিলেন। বাড়ি ফেরার তাড়া বা তালতব্য কোনোটাই তাঁর ছিল না। আসলে এটাই তাঁর ঘুম। এতই ভালো তাঁর দিন কাটছিল যে বাড়ি ফেরার কোনো কথাই তিনি বলছিলেন না। ভীমের মতিগতি দেখে নাগরাজ বাসুকি পর্যন্ত চিন্তিত হয়ে উঠেছিলেন। হয়তো ৮ দিনের দিন ভীমের মনে হয়েছে না, এবার ফেরা দরকার। মানে তাঁর চেতনা হলো, ঘুম ভাঙল। নাগরাজ বাসুকিও বলেই ফেললেন এবার তো বাড়ি যেতে হয় বাছা, তুমি বাড়িতে নেই, তোমার জন্য তোমার ভাইয়েরা কত শত চিন্তা করছে ভাবো। ভীম যে নাগ মাতামহের কথা শুনে খুব বিচলিত হলেন তা নয়, তবে এটা বুঝলেন যে যাওয়াটা দরকার। তিনি খুব ভালো করে স্নান করে একটি শুভ্র নাগ বসন পরিধান করলেন। নাগেরা খুশি হয়ে তাঁর গলায় নাগ কেশরের মালা পরিয়ে দিল, গায়ে ছড়িয়ে দিল সুগন্ধ। স্নান সুগন্ধ সবই হলো, খাওয়াটাও বাদ যায় কেন। ভীম খুব ভালো করে খেয়ে দিয়ে গায়ে নাগদত্ত অলঙ্কার পরিধান করে নাগদের কাছ থেকে খুব ঘটা করে বিদায় নিলেন। যে জায়গা থেকে ভীমকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল নাগ জনজাতির মানুষেরা সেইখানে পৌঁছে দিল ভীমকে। ভীমের এখন খুব চেতনা হয়েছে। এখন তার মায়ের কথা মনে পড়েছে, ভাইদের কথা মনে পড়েছে। ভীম এখন ঊর্ধ্বশ্বাসে মায়ের সঙ্গে দেখা করতে চললেন। কুন্তী এবং 4 ভাই পাণ্ডব ধৈর্য ধরে বসেই ছিলেন। ক্ষত্রিয়ের ধৈর্য। ভীম বাড়িতে এসেই মা এবং যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, জড়িয়ে ধরলেন ছোট ভাইদের। সবার মুখে ওই একই কথা বারবার উচ্চারিত হলো, ভাগ্যে ছিল তাই দেখা হলো। ভীমের আর ধৈর্য থাকলো না। তিনি চিৎকার করে দুর্যোধনের অপকীর্তি সব একে একে বলতে লাগলেন। সবাই শুনতে লাগলেন বটে, কিন্তু যুধিষ্ঠির ভীমের কথার মাঝখানেই হঠাৎ একটু রাগত স্বরে বলে উঠলেন, চুপ করো ভীম, চুপ করো, এসব কথা আর কখনো বলো না। আজ থেকে তোমরা নিজেরাই নিজেদের রক্ষা করবে। যুধিষ্ঠির বুঝেছিলেন ভীমের চিৎকার কৌরব ভাইদের মধ্যে আগুন ছড়াবে। বিশেষত দুর্যোধনের পরিকল্পনা নষ্ট হয়ে গেল বলে তিনি নিজের মান রাখার জন্যই পুনরায় ভীম নিধনে অন্যতর প্রয়াস নেবেন। হয়তো সে প্রয়াস আরো কুটিল হবে। আর চুপ করে থাকলে দুর্যোধনকে বোঝানো যাবে তুমি যা করেছ আমরা জানি, কিন্তু তুমি আমাদের কিছুই করতে পারোনি, আমরা সে শক্তি রাখি। অশেষ বুদ্ধিমত্তায় যুধিষ্ঠির দুর্যোধনের তৎকালীন ক্রোধ বেড়ে ওঠার সুযোগ দিলেন না, বরঞ্চ অনুতাপের সুযোগ দিলেন। বাস্তবেও যা ঘটল, দুর্যোধন পুনরাগত ভীমকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন বারবার এবং সবসময় চিন্তাকুল হয়ে মনে মনে শুধু বিদ্বেষের উত্তাপ ভোগ করতে লাগলেন। অন্যদিকে পাণ্ডবরা পরিষ্কার বুঝলেন তাঁরা রাজবাড়ির বিরুদ্ধ কক্ষে বাস করছেন। তাঁরা পিতার রাজ্যে আশ্রয় পেয়েছেন বটে, তবে সে আশ্রয় মাত্র। কার্যনির্বাহী রাজা ধৃতরাষ্ট্রে প্রশ্রয় পুষ্ট দুর্যোধন এক পা বাড়িয়ে রয়েছেন রাজ সিংহাসনের দিকে, আর পাণ্ডবরা নিজ গৃহে পরবাসী হয়ে রইলেন ভাগ্যের বিড়ম্বনায়। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো।
সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কৌরব পাণ্ডবদের যেভাবে দিন কাটছিল সেকালের দিনের অধিকাংশ রাজবাড়িতে এভাবে তাঁদের দিন কাটতো না। এক একজনের 17-18 বছর করে বয়স হয়েছে, অথচ রাজকুমারদের অস্ত্র শিক্ষার নাম নেই। ক্ষত্রিয় বাড়িতে এমন চলে নাকি? হ্যাঁ, বালকদের উপনয়ন, সংস্কার ইত্যাদি হয়ে যাওয়ায় কালোচিত ব্রহ্মচর্য বা বেদ পাঠ এসব তাঁদের পালন করতে হয়েছে বটে, কিন্তু একজন ক্ষত্রিয় ছোটবেলা থেকেই যার কাজ হলো রাষ্ট্রকে ক্ষতমুক্ত করা, সেই ক্ষত্রিয়ের অস্ত্রবিদ্যা তাঁদের কিছুই হয়নি। হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র রাজকুমারদের আচার ব্যবহার এবং কাণ্ডজ্ঞান দেখে বড়ই বিব্রত হচ্ছেন। দিন রাত রাজকুমারেরা খেলে বেড়াচ্ছেন, এতখানি বয়সেও তাদের ক্রীড়া কৌতুক শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। বালকদের এই ধরনের চপলতা দেখে ধৃতরাষ্ট্র একদিন কৌরব পাণ্ডব নির্বিশেষে সমস্ত ভাইদের একত্রিত করে নিয়ে গেলেন গৌতম গুরু কৃপাচার্যের কাছে। কৃপাচার্য গৌতম গোত্রীয় ব্রাহ্মণ, তবে ব্রাহ্মণোচিত যজন যাজন অধ্যাপনা ত্যাগ করে ক্ষত্রিয়ের অস্ত্রবিদ্যায় তিনি মন দিয়েছিলেন বেশি। ধৃতরাষ্ট্রের চেয়ে তিনি বয়সে অনেক বড়। ধৃতরাষ্ট্র বালকদের নিয়ে গিয়ে কৃপাচার্যের অস্ত্র পাঠশালায় ভর্তি করে দিলেন। এই কৃপাচার্য হস্তিনাপুর রাজবাড়িতে কি করে এলেন তার একটা ইতিহাস আছে। ঘটনাটা সেই মহারাজ শান্তনুর সময়ে। আপনার মনে আছে নিশ্চয়ই, মহারাজ শান্তনুর মৃগয়ার অভ্যাস ছিল। এই মৃগয়ার দৌলতেই একদিন তিনি গঙ্গার দেখা পান এবং এই মৃগয়ার সূত্রে সত্যবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। একদিন এইরকমই তিনি মৃগয়ায় গেছেন, তবে তার আগেই একটা ঘটনা ঘটে গেছে। মহর্ষি গৌতমের শরদ্দান নামে একটি পুত্র ছিল। ব্রাহ্মণের ছেলে, ঋষির ছেলে হওয়া সত্ত্বেও বেদ অধ্যয়ন, পঠন পাঠন, যজন যাজনে তাঁর মন লাগতো না। কিন্তু ক্ষত্রিয়ের সরাসন তাঁর বড় প্রিয় ছিল। বেদ বিদ্যায় যতটাই তাঁর বুদ্ধি কম, ধনুস্বর চালনায় তাঁর বুদ্ধি ততটাই বেশি। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ধনুস্বরের প্রতি অতিরিক্ত আসক্তি তাঁকে শরদ্দান নামে বিখ্যাত করেছিল। তাঁর ধনুর্বেদের ক্ষমতা একদিন দেবরাজ ইন্দ্রকেও চিন্তিত করে তুলল। দেবরাজ তখন জানপদী নামে এক অপ্সরাকে পাঠালেন যাতে শরদ্দানের স্বরচর্চা বিঘ্নিত হয়। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এই কথাটা আক্ষরিক অর্থে না নিলেও চলে। দেবরাজ ইন্দ্র মুনি ঋষির তপশ্চর্যায় ভীত হন। বজ্রধারী দেবরাজ মানুষের অস্ত্রচর্চায় ভীত হবেন এমন কোনো কারণ নেই। হয়তো মর্তের কোনো রাজা শরদ্দানের স্বরচর্চায় ছেদ টানতে জনপদের কোনো স্থানীয় বেশ্যা জানপদীকে পাঠিয়েছিলেন। জানপদী বেশ্যা একটিমাত্র বসন পরে, সে বসন শুধুই অধমাঙ্গেরই আবরণ হবে বোধহয়। সেই এক বসনে শরদ্দানের কাছে এসে ভাবে নিজের প্রতি আকৃষ্ট করে তুলল। শরদ্দানও তো মানুষ। একাকী একান্তে আসা এক বসনা সুন্দরীকে দেখার পর শরদ্দানের চক্ষু দুটি একেবারে উৎফুল্ল হয়ে উঠল। অত সাধের ধনুকবাণ তার হাত থেকে অমনি পড়ে গেল মাটিতে। শরদ্দান আর স্থির থাকতে পারলেন না। তিনি তার অন্তরস্থায়ী সংযমের চেষ্টায় নিজের চিত্তবৃত্তি নিরুদ্ধ করার চেষ্টা করলেন বটে, কিন্তু তার শরীর প্রকৃতি মানল না। স্ববিকারী শরীর আপন শক্তিক্ষয় ঘটিয়ে মুগ্ধতার মূল্য দিল। তার তেজবিন্দু পতিত হল একটি তৃণের ওপর। তৃণের কুশাগ্রভাগে বিন্দুটি দ্বিধাখণ্ডিত হওয়ায় দুটি পুত্র কন্যা জন্মাল। শরদ্দান সে কথা জানতেও পারলেন না। তিনি ধনুকবাণ এবং পরনের কৃষ্ণাজিন ফেলে তথাকথিত জানপদী অপ্সরার পিছনে দৌড়ালেন, হাব লীলায়িত রমণীকে ধরবেন বলে। পুত্র কন্যা দুটি নলখাগড়ার বনে তৃণের শয্যায় অরক্ষিত অবস্থায় পড়ে রইল। ওদিকে ভরত বংশের গৌরব মহারাজ শান্তনু সৈন্য সামন্ত নিয়ে ওই সময়ই মৃগয়ায় এসেছেন। হঠাৎই রাজার এক সৈন্য সেই সরবনের মধ্য দিয়ে যাবার সময় পরিত্যক্ত শিশু দুটিকে দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে খবর দিল মহারাজ শান্তনুকে। শান্তনু এসে দেখলেন দুটি সদ্যজাত শিশু সরবনের একান্তে পড়ে আছে। শিশু দুটির সম্ভাব্য বৃত্তান্ত কি হতে পারে এটা ভাবতে ভাবতেই শান্তনু দেখলেন একটি ধনুকবাণ এবং একখানি কৃষ্ণাজিন পড়ে আছে শিশু দুটির কাছাকাছি এক জায়গায়। শান্তনু তাঁর রাজোচিত ভাবনায় ধারণা করলেন যে ওই যমজ পুত্রকন্যা এমন এক ব্রাহ্মণের ঔরসজাত, যিনি বেদবিদ্যার পরিবর্তে ধনুকবাণের নৈপুণ্য অর্জন করেছেন। শান্তনু দেশের রাজা,
অরক্ষিত মানুষের জন্য তার মায়া থাকাই স্বাভাবিক। তিনি অন্তরের সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে পরিত্যক্ত শিশু দুটিকে কোলে তুলে নিলেন এবং বললেন, এরাই আমার ছেলে মেয়ে। হস্তিনাপুরে ফিরে পরম আদরে তাদের জাতকর্মাদি ক্রিয়া সম্পন্ন করে তাদের নামকরণ করলেন শান্তনু। ছেলেটির নাম হলো কৃপ, মেয়েটির নাম কৃপি। এক সময় শরৎদানু ধ্যানযোগে জানতে পারলেন যে তাঁর ঔরসজাত পুত্রকন্যা দুটি শান্তনুর রাজবাড়িতে মানুষ হচ্ছে। তিনি পৌঁছলেন শান্তনুর কাছে, জানালেন এই পুত্রকন্যা দুটি কোনো নাম গোত্রহীন জারজ সন্তান নয়। পিতার মতো কৃপ বেদবিদ্যার নিগূঢ় তত্ত্বান্বেষণ বাদ দিয়ে ধনুর্বিদ্যায় আসক্ত হলেন। পিতা শরৎদানু পুত্রের মতিগতি দেখে তার নিজের জানা সমস্ত অস্ত্র রহস্য কৃপকে শিখিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে কৃপাচার্য ধনুর্বেদ শিক্ষার অন্যতম আচার্য হয়ে উঠলেন। হস্তিনাপুরের রাজবাড়ি ছেড়ে তিনি আর কোথাও যাননি। মহারাজ শান্তনু নিজের হাতে তাঁকে রাজবাড়িতে তুলে নিয়ে এসে মানুষ করেছিলেন বলে পরবর্তী বংশজরা, সে তিনি ভীষ্মই হন অথবা বিচিত্রবীর্য, তিনি ধৃতরাষ্ট্রই হন অথবা পাণ্ডু, কেউ তাঁর মর্যাদা অতিক্রম করেননি। কুরু বাড়িতেই কৃপাচার্যের অস্ত্র শিক্ষার পাঠশালা ছিল। সেখানে যেমন কৌরব পাণ্ডবেরা অস্ত্র শিক্ষা করতেন, তেমনি অন্যান্য জায়গা থেকেও রাজপুত্ররা অস্ত্র শিক্ষা করতে আসতেন। তবে কৃপাচার্যের প্রশিক্ষণ যে কাউকে ভারত বিখ্যাত ধানুষকে পরিণত করবে না, এটা সবচেয়ে ভালো বুঝতেন মহামতি ভীষ্ম। তিনি তাঁর এবং তাঁর পরবর্তী সময়েরও অদ্বিতীয় যুদ্ধবীর বলেই এই তত্ত্বটা বুঝতেন যে ভালো বীর তৈরি করতে হলে উত্তম গুরুর কাছে তার প্রশিক্ষণ দরকার। কেননা ভীষ্মের মতে যিনি নিজে মহাবুদ্ধিমান নন, যিনি উদার স্বভাব নন এবং নানা যুদ্ধের অস্ত্রকৌশলে যিনি অভিজ্ঞ নন, তিনি কখনো কুরু বালকদের শিক্ষা দেবার উপযুক্ত হতে পারেন না। এটা বুঝতেন বলেই একজন উপযুক্ত অস্ত্রগুরুর অন্বেষণে আগ্রহান্বিত ছিলেন ভীষ্ম। যোগাযোগটা ঘটে গেল অদ্ভুতভাবেই। দেখা পাওয়া গেল এক ব্রাহ্মণের, যিনি তীর ছুঁড়ে কুয়োয় পড়া বল তুলে দিতে পারবেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 85 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।